আমি 1965 সালে ল পাস করি, 1964 সালে এমকম করি। আমাদের ইন্ডিয়াতে সিস্টেম ছিল যে ল আর মাস্টার ডিগ্রি একসঙ্গে করা যাবে, তবে টাইমটা দেখতে হবে। যদি মাস্টার যদি আগে হয় তা রাতে হবে এটা লটা। এইভাবে আমি 1964 সালে মাস্টার ডিগ্রি করলাম কমার্সে, আর 1965 করলাম আমি এলএলবি। এলএলবি করার পর বাড়িতে মিলাদ হলো, মিলাদ হওয়ার পর আমাকে বললো যে তুমি পাকিস্তান যাও। বাড়িতে সবাই সাজেশন করলো যে তুমি পাকিস্তান যাও। কেন? যে তুমি ওখানে যা আমাদের এক্সচেঞ্জ পার্টি করো, আমার জমি কিছু বিনিময় করো। আসলাম, এসে আমি দিনাজপুরে উঠলাম, আমার এক আত্মীয় বাড়ি। দিনাজপুরে উঠে ও আবার বলল যে এই পার্বতীপুর কলেজে প্রফেসর নেবে কমার্সে এবং ওয়ান্টেড করছে। আমি তো দেখেন দেখি খোঁজ নিল। ওখানে রাতে প্রিন্সিপাল আর হেড ক্লার্ক চলে আসলো দিনাজপুরে, বললো যে আপনি কালকে আসেন, আমি কালকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো। ঠিক সেইভাবে আমি গেলাম, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিল কমার্সের। 250 টাকা বেতন, 50 টাকা পিএ দিয়ে, মোট 300 টাকা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিল। 13 মাসের গ্যারান্টি নিয়ে নিল, এই 13 মাসের ভিতরে আপনি কোনো জায়গায় যেতে পারবেন না। আমি যে নতুন লোক, গ্যারান্টি দিয়ে জয়েন করলাম। এই 13 মাসের মধ্যে সৈয়দপুর কলেজ আর নীলফামারী কলেজ আমাকে আবার আমার সাথে দেখা করলো। দেখা করে বললো যে আপনি আমাদের কলেজে আসেন। সৈয়দপুর কলেজ বলতেছে যে আপনি আমাদের কলেজে আসেন। এইভাবে 2 কলেজের প্রাইভেটে আমি বললাম যে আমাকে কী সুবিধা দেবে। সৈয়দপুর কলেজ বলল যে 300 টাকা তো দিবই, উপরন্ত 50 টাকা ইনক্রিমেন্ট দিবে। আর নীলফামারী কলেজ বলল যে আপনি 300 টাকা পাবেন, এইটাই আমাদের কারণ আমাদের প্রাইভেট কলেজ। আমি বললাম যে ওখানেও 300, এখানেও 300, তাহলে আমি কোনটাতে যাব? তখন সৈয়দপুর কলেজ বললো যে আমরা 50 টাকা আরও ইনক্রিমেন্ট দিই, আপনি ইকোনমিক্সের পার্ট টাইম করবেন, একটা ক্লাস নেবেন ইকোনমিক্সে। তো কমার্সের ছাত্ররা তো ইকোনমিক্স পড়ে। আমি বললাম যে ঠিক আছে। তখন আমি সৈয়দপুর কলেজ জয়েন করলাম 1965 সালে, না 1966 সালের নভেম্বর না ডিসেম্বর মাসে জয়েন করলাম। জয়েন করার পর চাকরিরত অবস্থা দেখলাম যে কলেজের রেগুলার পেমেন্ট হচ্ছে না। এই মাসের বেতন 2 মাস 3 মাস পর হয়, 3 মাস 4 মাস পর বেতন শুরু হলো। তখন আমার ওয়াইফ বললো যে তুমি যা লাইসেন্সটা রিনিউ করো। আমি লাইসেন্স জানাই বার কাউন্সিলে গেলাম। বার কাউন্সিলে মির্জা গোলাম হাফিজ আমাদের দূর সম্পর্কে আত্মীয় হয়, দূর সম্পর্ক, আমাকে চিনত না। তাকে আমার এক আত্মীয় নিয়ে গেল তার কাছে, যে ইনার লাইসেন্স লাগবে, লাইসেন্স করেন। তখন উনি মির্জা হাফিজ, আবার মির্জা গোলাম হাফিজ, উনি আবার একজন জিনিয়রকে দিল যে 13 টাকা যা জমা করে দিয়েছে ক্রেডিট। সোনালী ব্যাংকে গেলাম, 13 টাকা জমা করে, ফিস 13 টাকা জমা করলাম। জমা করানো আমাকে বললো যে আপনি আসেন না যাবেন, কিন্তু 2-1 দিন আসি। তখন আপনি লাইসেন্সটা নিয়ে যান। তখন আমাকে লাইসেন্স করে দিল। লাইসেন্স করতে দিনাজপুর। আমি তো দিনাজপুরে তো আমি যেতে পারবো না, দূর, কোন কোর্টে যাবো? আমি নীলফামারী যেতাম। তখন নীলফামারীতে আমাকে করবো, ইন্টারেস্ট করবো। নীলফামারীতে আমি চলে আসলাম 76-এর মে মাসে, মে মাসে। কারণ 76-এর মে মাসে আমি রিজিগনেশন দিয়েছি। ওখানে রিজিগনেশন দিয়ে না আমি নীলফামারী বার জয়েন করলাম। নীলফামারী বার জয়েন করে দেখতেছি যে এইখানে তো 28-29 জন হয়ে গেল। আমি কি তাও পাবো এখানে? ফার্স্টে আমার জীবনে আমি একটা 54-এর কেস ধরছিলাম, 54। জামিনও করে দিলেন। সব উকিল মুক্তাররা বললো যে এই কামরুল হক করবে এইটা কেস। আমি গেলাম ম্যাজিস্ট্রেট কোর্টে, জামিন চাইলাম, জামিন দিল। আমি জামিন দিলাম ঠিক, কিন্তু আমার বেল বন্ডটা কোন সুযোগে যে রফিকুল সাহেব দিয়ে দিচ্ছে এটা আমি জানতাম না। আমি বেল বন্ডে সই করতেছি, তখন তো বেল বন্ড সাবমিট হয়েছে।
আসামি রিলিজ হয়ে গেল। তখন আমার মসজিদে কে করলো, অর্থাৎ রফিকুল সাহেব। তখন আমাদের বাড়ির যে প্রেসিডেন্ট ছিল শামীম সাহেবের ফাদার মতিয়ার রহমান সাহেব, ওনাকে আমি বললাম যে এরকম আমি জামিন করলাম, আমার বেলবন দিয়ে দিল। আর কে? রফিকুল ইসলাম সাহেব। রফিকুলকে ডাকলো, এই রফিকুল এইদিকে আসো, এইদিকে আসো। রফিকুল না শোনার ভান করে চলে গেল। এইটা আমার ফার্স্ট কেস। ওনার ওই কারণে বোধহয় আমার কপাল আরো করলো। তারপর আমি কিছুদিন প্র্যাকটিস করলাম, সিভিল করতে পারতাম না। ওই ফৌজদারিতে বসে থাকতাম, মুক্তারখানা ছিল, মুক্তারখানায় বসে থাকতাম। ওইখানে যেটুকু টুকিটাকি হতো আমি করতাম। তারপর দেখলাম যে এ দিয়ে তো পেট চলবে না। তখন আমি গেলাম ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের 3 বছর প্র্যাকটিস করলাম রংপুর। 3 বছর প্র্যাকটিস করে আমি বাড়ি ঘরগুলো সংস্কার করলাম, 2 তলা বাড়ি করলাম, আরও কাজ করলাম, করার ছেলে মেয়েগুলোকে মানুষ করতে চেষ্টা করলাম। এইভাবে করতে করতে আমি ইনকাম ট্যাক্স, এটা তো ঘুষের, এখানে 200 টাকা পর হাকিমকে বুঝিয়ে দিতে, তারপর কেস করা। তখন আমি ওটাকে ছাড়ে দিলাম, ছাড়ে দিয়ে আবার সিভিল কোর্টে আমি পা দিলাম। এইখানে আল্লাহ রহমতে আস্তে 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 আমার কাছে সিভিল কেসও আরও শুরু করলো, ফৌজদারিও আসা শুরু করলো। এইভাবে আমি করতে 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 এই পর্যায়ে আসি। আমার স্মরণীয় দিন হচ্ছে যে আমি একটা মার্ডার কেসের আসামি পেয়েছিলাম, মার্ডার কেস। ওই মার্ডার কেসে আমি আজিজুল হাসান সাহেবের সহযোগিতা নিয়েছি। উনি আমার সঙ্গে থাকে, আমাকে কেসটা জিতে দিয়েছিল জাজকোটে, না জাজকোটে রংপুরে জিতে দিয়েছিল। ওই জিতে যাওয়ার পর আমি দেখলাম যে উনি কোন কোন পয়েন্টে আমাকে জিতাতে পারলো। আমি ওনার ইয়েগুলো, আর্গুমেন্টগুলো মোড়ে ধারণ করে নিই। ধারণ করার পর আমি ওই লাইনে প্র্যাকটিস করা শুরু করলাম। আস্তে 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 আমি সিভিল ফৌজদারি দুইটাই করা শুরু করলাম। করেন আজ আমি এই পর্যন্ত আসছিলাম। আমার প্রেরণা ছিল আমার ওয়াইফ। আমার ওয়াইফকে আমি 5 ভরি সোনা দিয়েছি। হ্যাঁ, শুধু 40। দুইজনের পার্থক্য হচ্ছে, এইটা তো জানলো, মানে প্যানেল কোর্টটাও জানালো আর সিপিসিটাও জানালো, এসআর একটাও জানালো। জেনারেল লতে হচ্ছে, জেনারেল লর মানে হলো যে ইট ইজ ফর অল পারপাসেস। এভিডেন্স একটা, এইখানে একটা সিভিলে যে ফৌজদারি তথ্য, এখানে বলতেছে বাদীকে বাদীর কেস প্রমাণ করতে হয় সিভিলে, এবং বিবাদী যদি ভুলও কেস করে, ভুলও সাজেশন দেয়, তো ওই সাজেশনগুলো কাজে লাগবে না। বাদীকে এক্সক্লুসিভভাবে তার কেস প্রমাণ করতে হয়। বিবাদীর দুর্বলতায় বাদী যে জিতে গেল তা নয়, বাদীকে বাদীর কেস প্রমাণ করতেই হবে। অনুরূপভাবে ফৌজদারিতেও আছে যে বাদীকে বাদীর কেস প্রমাণ করতে হবে উইদাউট এনি রিজনেবল ডাউট, কোনো সন্দেহজনক অবকাশ না থাকে। যদি সন্দেহের একটুকু অবস্থা থাকে, তাহলে বেনিফিট অফ ডাউট উইল গো টু দি অ্যাকিউজ, অ্যাকিউজের কাছে চলে যাবে এবং অ্যাকিউজ খালাস হবে। এই দুইটার পার্থক্য এটা। আর পার্সোনাল লটা হলো যে ইট ইজ মেড ফর স্পেশাল পারপাস, স্পেশাল পারপাসের জন্য যেমন ল্যান্ড সার্ভে ট্রিবিউনাল, এখানে শুধু রেকর্ড কারেকশনের মামলা করতে পারবে, অন্য কোনো নয়। রেকর্ড কারেকশন যেমন আছে অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন, এখানে বলতেছে যে অর্পিত হলো কি না এইটাই নির্যাতন হয়ে, অর্পিত হলে লিগাল হলো না ইলিগাল হলো এইটা বলতে হবে, এটা বাদীকে প্রমাণ করতে হবে। চ্যালেঞ্জিং হচ্ছে সিভিলটা। সিভিলটা এই জন্য এইখানে লোকের জীবন নির্ভর করে। আমার 1 বিঘা জমি আছে, এটা আপনার নামে রেকর্ড হয়ে গেছে। আপনি দাবি করতেছেন এই জমিটা আমার নামে রেকর্ড। আমি বলতেছি যে আমার দলিল আছে, সব কিছু আমি আপ টু ডেট খাজনা দিয়েছি, এই জমিটা আমি দখল করে খাচ্ছি, এটা আমার। এই জমির বাবদ কেস করা হয়, কেস দিয়ে দিল সিভিল কোর্টে, এই জমিটা আমার নামে রেকর্ড আছে, বাদী কেস দিয়ে দিল। আমি বললাম যে রেকর্ড ইজ নট, রেকর্ড neither destroyed the title nor create the title.
রেকর্ডটা সার্ভে যেগুলো রেকর্ড হয়, রেকর্ড অফ রাইট, রেকর্ড অফ উইল নট ডিস্ট্রয় দি টাইটেল অর ক্রিয়েট দি টাইটেল। ওনার নামে রেকর্ড হয়েছে, আমার ওনার নামে টাইটেল হয়ে গেল তা নয়। আমার নামে রেকর্ড হয় নাই মানে আমার টাইটেলটা ডিস্ট্রয় হয়ে গেল তাহলে। বলতেছে আইন বলতেছে যে রেজিস্টার্ড ডিড, এ রেজিস্টার্ড কমালা উইল প্রিভেল ওভার দি রেকর্ড অফ রাইট, অল রেকর্ড অফ রাইট, যত রকমের রেকর্ড অফ রাইট আছে তার উপর প্রাধান্য পাবে কে? টাইটেল পেপার। রেজিস্টার্ড ডিড ইজ এ এভিডেন্স অফ টাইটেল। এটার প্রথম আইনজীবীকে হতে হবে সততা। হি মাস্ট হ্যাভ সিনসিয়ারিটি, অনেস্টি উইথ দি ক্লায়েন্ট। ক্লায়েন্টের প্রতি সততা থাকতে হবে। আমাদের এখানে আমি দেখছি আমাদের পুরোনো কলিগরা দুই তরফা টাকা খেতেন, বলবো না, নাম বলবো না, বাদীরও টাকা খেতেন, বিবাদীরও টাকা খেতেন। এই ধরনের প্র্যাকটিসগুলো, এইটাকে বলা হয় মেল প্র্যাকটিস। এই মেল প্র্যাকটিসটা বাদ দিতে হবে। একজন আইনজীবীকে তার ক্লায়েন্টের কাছে খুবই সিনসিয়ার থাকতে হবে, খুবই ইম্পার্সিয়াল থাকতে হবে। কোনো কর্মেই একজন আসামি পক্ষ ওকে বাদীকে 10,000 টাকা দিয়ে দিল, প্রভাবিত হয়ে গেল, তা নয়। ওই 5 টাকা দিয়েছে বাদী পক্ষ, এইটাই যথেষ্ট, বা আসামি পক্ষ 5 টাকা দিয়েছে, এইটাই যথেষ্ট। এটাই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ওই লোভের দিকে যাবেন না, কোনো কর্মেই না, লোভ করবেন। হি মাস্ট বি পার্সিয়াল অ্যান্ড অনেস্ট, সিনসিয়ার টু হিজ ক্লায়েন্ট। আইনের বিধান আছে, আইনের এরা হচ্ছে অ্যাডভোকেটস আর সাপোজ টু নো ল। আইনজীবীরা আইন জানে, এছাড়া কেউ জানে না, এটা ধরে নিতে হবে। আইনজীবীরাই মাত্র আইন জানে। এখন অল অ্যাডভোকেটস আর নট লয়ার। আমি লাইসেন্স নিয়ে নিলাম বার কাউন্সিল থেকে আর আমি আইনজীবী হয়ে গেলাম, তা নয়। অল অ্যাডভোকেটস আর নট লয়ার, বাট অল লয়ার্স আর অ্যাডভোকেট। যত আইনজীবী আছে ওরাই অ্যাডভোকেট, অ্যাডভোকেট আইনজীবী নয়। এইটার মানে হলো যে আইন পেশায় যখন নামবেন আপনাকে বই পড়তে হবে। এই যে বইগুলো, এগুলো অবশ্যই পড়তে হবে। আপনি কোন কেস পরিচালনা করতে চান, ওদের কোন কোন আইন লাগবে, বই খোঁজেন, খুঁজে দেখেন যে এই আইনটা আপনার জন্য অ্যাপ্রিপিয়েট হচ্ছে, আপনার কেসের সাথে মিলে আপনি ওই আইনটা নিয়ে ফাইট করবেন কোর্টে। কোর্টটা কি? কোর্টটা ইজ যে প্রিজনার অফ ল। কোর্টটা একজন অপরাধী, কোর্ট একজন অপরাধী। অপরাধী কার? উইদিন দি পারভিউ অফ ল। আইনের ভিতরে ও অপরাধী। ওই কোর্টটাকে বুঝাতে হবে যে স্যার এই আইন নয়, আইন এইটা, এই আইন নয়, আইন এইটা। এটা কথা থেকে বুঝাবেন এই বইগুলো পড়ে। যেমন যেমন ধরেন যে স্পেশাল ল আর জেনারেল ল। স্পেশাল লতে বাদীকে কেস প্রমাণ করতে হবে, এভিডেন্স অ্যাক্ট বলতেছে, বা স্পেশাল ল বলতেছে যে না, বাদীকে কেস প্রমাণ করতে হবে না, বিবাদীকে কেস প্রমাণ করতে হবে, বিবাদীর কেসকে বিবাদী প্রমাণ করবে। এটা তো উল্টা কথা হয়ে গেল, জেনারেলের উল্টা কথা হয়ে গেল যে বিবাদী কেন বাদীর কেস প্রমাণ করবে। তা বলছে এইটাই আইন। আমি অর্পিত সম্পত্তিতে একটা কেস করলাম, জমি আমার দখলে আছে, কিন্তু ভুলবশত সেন্সাস লিস্টে আমার নামটা চলে আসছে অর্পিত সম্পত্তি। আমার সম্পত্তিটা শত্রু সম্পত্তি করে দিয়েছে। এখন শত্রু সম্পত্তি নাই, এখন ভেস্টেড প্রপার্টি, এটা চলে আসবে। আমি কেস করে দিলাম, টাইটেলের কেস করে দিলাম। ভেস্টেড প্রপার্টির যে তালিকাভুক্ত হয়েছে এটা বেআইনি, আমার সত্ত্ব এখনো অটুট অক্ষুণ্ণ আছে, আমি কেস করে দিলাম। অপর পক্ষ, বিবাদী পক্ষ জবাব দিতেছে যে এটা 1965 সালে এনিমি প্রপার্টি হয়ে গেছে, আমাদের সেন্সাস লিস্টে চলে আসছে, আমরা সেন্সাস লিস্টটাও ওনার দাখিল করে দিলাম। এখন বলতেছে ওই সেন্সাস লিস্টে বার্ডানটা হলো বার্ডান অফ প্রুফ টু ইনলিস্ট দি প্রপার্টি অ্যাজ বেসিস প্রপার্টি। এটা ওনাকে প্রমাণ করতে হবে। উনি কেমন প্রমাণ করবেন? উনি তো একজন তহসিলদার সাক্ষী দিতে আসছে, গভর্নমেন্টের পক্ষে একজন তহসিলদার সাক্ষী, এইটাই তো আমরা প্রায় লক্ষ্য করছি। এখন তহসিলদার বলতেছে এটা আমাদের সেন্সাস লিস্টে আসছে,
আমরা ওই মালিককে পাই নাই। 1965 সালে ও পাকিস্তান ইন্ডিয়া চলে গেছে, সে কারণে আমরা সেন্সাস লিস্টে নিয়ে নিচ্ছি। এখন বাদী ওকে জেরা করতেছে যে কত তারিখে ইন্ডিয়া গেছে, উত্তর নেই। কার কার উপস্থিতিতে ইন্ডিয়া গেছে, উত্তর নাই। গভর্নমেন্টকে কোনো ইনফরমেশন দিয়ে ইন্ডিয়া গেছিল যে নাই, মাইগ্রেট করছিল না, করেন। তাহলে এই যে ওরা যে ভেস্টেড প্রপার্টি রিলিজ করলো, এটা তো প্রমাণ হলো না, কিছুই তো বলতে পারলো না সাক্ষী। তা বলতেছে বেসলেস ডিফেন্স ক্যান নট হেল্প দি ডিফেন্স স্কিল। বেসলেস একটা ডিফেন্স নিয়ে নিলেন আর ওইটা দিয়ে বলবেন যে এটা আমরা এনিমি প্রপার্টি করে দিয়েছি, হবে না। তাকে এক্সক্লুসিভভাবে আনডাউটেডলি প্রমাণ করতে হবে যে এটা এইভাবে হয়েছে। উনি আমাদের অফিসের ইনফরমেশন দিয়েছে যে আমি থাকবো না পাক ভারত যুদ্ধের আমলে 65 সালে, আমি থাকবো না, আমি ইন্ডিয়া চলে যাবো, মাইগ্রেশন করবো, ইন্ডিয়া চলে যাবো। এইগুলো যদি প্রমাণ না হয় তাহলে ওই প্রপার্টি ক্যান নট বি ক্রিয়েটেড অ্যাজ এ বেসলেস প্রপার্টি। এভিডেন্স একটা বলতে বাদীর কেস প্রমাণ করতে 137 138 জায়গায়। আর স্পেশাল ল তো বলতেছে যে না, বাদীর কেস প্রমাণ করতে হবে না, বাদী শুধু চাবে যে রিলিফটা চাবে। বিবাদীকে প্রমাণ করতে হবে যে বাদী রিলিফ পাবে না। বিবাদীকে বার্ডেন অফ প্রুফ লাই আপন দি ডিফেন্ডেন্ট। আমি যে পরিবর্তনটা পাইছি সেটা হলো নারী নির্যাতন, এইটা বিশেষ করে নারী নির্যাতন দমন আইন। এটা 1994 সালে এরশাদ গভর্নমেন্টের আমলে একটা আইন হয়েছিল নারী নির্যাতন ডিটারমেন্ট আইন, একটা আইন হয়নি। এইটাই সাফিসিয়েন্ট ছিল। যদি কোনো পরিবর্তনের দরকার ছিল, সংশোধনের প্রয়োজন ছিল, তার সংশোধন করা হয় না, এই আইনটাকে বহাল রাখতো না, করলো কি এর আমলে বিএনপি গভর্নমেন্টের আমলে ইনারা আরেকটা আইন করলো 95 সালে, আরেকটা আইন, ওখানে জামিনের সুযোগটা দিল না, ওই আইনে জামিনের সুযোগটা রাখলো না। আর আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো, তখন উনি আবার আইনটা বদলে দিলেন। উনি করলেন কি, নারী শিশু নির্যাতন দমন আইন 2002 করলেন, আবার 2003-এ আবার সংশোধনও করছে। এই যে আইনগুলো পরিবর্তন, এইটা নারী নির্যাতনের আইনগুলা পেনাল কোডেই আছে। অপহরণটা আছে পেনাল কোডে, শিশু অপহরণটাও পেনাল কোডে আছে, রেপটাও পেনাল্টিতে আছে। এইগুলা অনর্থক একটা আইন তৈরি হয়েছে। যেমন যৌতুক, এই আইনটা করতে করতে 2003 সালে আবার একটা আইন করে দিল যৌতুক নিষিদ্ধ করেন। এইগুলো আইনের প্রয়োজন ছিল না, আইনের পর ওই আইনগুলোকে একটু মডিফাই করে সংশোধন করে আইন করে নিতে পারত, কিন্তু করলো না। বা পেনাল কোডে আইনগুলোকে বহাল রাখতো, ABCD করে কয়েকটা খরচ ধরে দিত, কিন্তু এইগুলো না করে বাহা দেখাবার জন্য প্রত্যেকটি গভর্নমেন্ট নিজেকে বড় মাথার পার্টি মনে করেন, আইনগুলো একটার পর আইন বদল করতে গেল, অথচ পেনাল কোডের সেকশনগুলো বাতিল করেনি। একজন আইনজীবী যদি ভালো আইনজীবী হতে চান, হি মাস্ট গো থ্রু দি ল বুকস। আইন কয়টা আছে? আইন 2টা আছে। আইন দেশে মাত্র 2টা আছে। একটা আইন হলো স্ট্যাচুটরি ল, পেনাল কোডটা স্ট্যাচুটরি ল, এসআর একটা স্ট্যাচুটরি ল, লিমিটেশন একটা স্ট্যাচুটরি ল। এগুলো পার্লামেন্টে পাস হয়েছে, আইন হয়েছে। আর একটা হলো ল প্রেসিডেন্ট। এই হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট যে ডিসিশনগুলো দিতেছে, এইগুলো হলো একটা আইন। এই আইনটাকে বলা হয় ল প্রেসিডেন্ট, PRECEDENT, ল প্রেসিডেন্ট বলা হয়। এখন ল প্রেসিডেন্ট প্রাধান্য পাবে না স্ট্যাচুটরি ল পাবে? এখন বলতেছে 380টা কি পেনাল কোডের চুরি কেস, আর 379টা এইটাও হলো চুরি কেস। একটা যে কোনো জায়গায় চুরি করতে পারে, আর একটা বাড়িতে চুরি করতে পারে, এইগুলো হলো। এখন একটা লোকের একটা গরু হারিয়ে গেছে, রাতে চুরি হয়ে গেছে গোয়ালঘর থেকে, ওই গরুটা একজনকার বাড়িতে পাইছে,
আর একজনকার বাড়িতে। ওই লোকটা গরু খুঁজতে 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 একজনকার বাড়িতে পাই। ওকে বলতেছে এই গরুটা আপনার এখানে কেন? কথা আমি হাত থেকে কিনে নিয়েছি, হাত থেকে কিনে নিয়েছি, আমার কাছে রসিদ আছে। তাহলে হি ইজ দি বোনাফাইড পার্চেজার অফ দি পজেশন অফ দি কাউ। বোনাফাইড পার্চেজার হয়ে গেল। এখন বলতেছে যে আদালতে কেস করে দিল, দিবে না গরু, আদালতে কেস করে দিল 379 আর 411 ধারায় কেস করে দিল। কেস আদালত বিচার করলো, বিচার করে দুইটাই ধারায় জেল দিয়ে দিল। এখন ল প্রেসিডেন্ট বলতেছে যে না, পারবেন না দুইটা ধারা, আপনি একটা ধারায় কেস করবেন। চুরি হয়েছে এই ধারায়, আর না হয় চুরির মাল পাওয়া গেছে ওই ধারায় কেস করবেন। কনভিকশনটা বাতিল করে দিল। অ্যাপেলের ডিভিশনে গেল, অ্যাপেলের ডিভিশন বললো যে না, রেট ঠিক দিয়েছে, আপিল করে। হাইকোর্টের রায়টাকে আপিল করে, আসামি খারাপ হয়ে গেল। আর একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে কেস করে দিল, চুরি কেস, 380 ধারা, স্ত্রীর বিরুদ্ধে। এখন দেখতে হবে যে ওই স্ত্রী যে মেরিটাল টাই ইজ এক্সিস্টেড অর নট, বর্তমান বহাল আছে কি না। যদি বহাল থাকে তবে আইন বলতেছে যে চুরি কেসটা হয়েছে, কিন্তু এই চুরি কেস চলবে না। কে বলতেছে? হাইকোর্ট ডিভিশন বলছে যেটা চুরি কেস চলবে। স্ত্রী আর পুরুষ তো, স্বামী তো একই জিনিস। স্বামীর সম্পত্তি স্ত্রী দেখবে, স্ত্রীর যে সম্পত্তি স্বামী দেখবে। এটা কেমন করে হয়? অন্য অন্য কাজের মেয়েতে আছে, ওদের ধরাধরি করে। তুমি স্ত্রীকে কেন কেস করবে? স্ত্রীর বিরুদ্ধে কত কেস চলবে না। তা ল প্রেসিডেন্টটা হলো 31 বিএলডিতে আছে, অ্যাপেলের ডিভিশন। ওখানে বলতেছে, সুপ্রিম কোর্ট বলতেছে অ্যাপেলের ডিভিশন, এনি ডিসিশন passed by appellate division or high court division is binding upon all subordinate court. যত রকমের নিম্ন আদালত আছে, জাজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সহকারী জাজ কোর্ট বা ট্রিবিউনাল, যত কোর্ট আছে সবগুলোতে আমাদের আইনটা, আমাদের ডিসিশনটা বড় করতে হবে। ইগনোরিং অফ ইট, আমাদের ডিসিশনগুলো যদি ইগনোর করেন, তোমরা যদি জাজমেন্ট দাও, will not be will not only contemptuous, but it tantamount to violation of the constitution. কনস্টিটিউশন ভাইলেট হয়ে যাবে, তোমার বিরুদ্ধে এন্টি স্টেট কেস চালু করা হবে। তুমি কনস্টিটিউশন ভাইলেট, কনস্টিটিউশনটা কি? ইট ইজ দি সুপ্রিম ল, ইট ইজ দি ল অফ অল লস। যত আইন আছে সবগুলো আইনের আইন। আর অ্যাপেলেট ডিভিশনটা কি? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন বা অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ইজ দি গার্জিয়ান অ্যান্ড প্রোটেক্টর অফ দি কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টটা গার্জিয়ান, অভিভাবক, আর দেখাশোনা করারও ভার এই কনস্টিটিউশনের আছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ইজ দি প্রোটেক্টর, হেফাজত করবে। এইগুলোর প্রত্যেকটা রেমেডি সিভিল কোর্টও আছে আর ক্রিমিনাল কোর্টও আছে। ক্রিমিনাল কোর্ট আছে। এখন সিভিল কোর্ট আর ক্রিমিনাল কোর্টের বিরুদ্ধে যে আইনগুলো হচ্ছে, বলতে যে এই আইনগুলো হলো সাংঘর্ষিক আইন। এই যে আইনগুলো কোনো পত্রিকা দিতে পারবে না। কিছুদিন আগে আমি দেখলাম যে ক্যান্টনমেন্টে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দিল। যারা কমিশন প্রাপ্ত অফিসার তারা ম্যাজিস্ট্রেট হিসাবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং তারা আমার জমি জবরদখল করছে, ওরা উদ্ধার করে দিবে। এখন ক্যান্টনমেন্ট চিন্তা করলো যে এইগুলোও যদি আমরা করতে চাই, দেশটা কীভাবে রক্ষা। ক্যান্টনমেন্ট ওই আইনটাকে অগ্রাহ্য করে দিল। অগ্রাহ্য করলো না, অবহেলা করে দিল যে না, আমরা এইগুলো কাজ করবো না। সুতরাং সিভিল কোর্টের বিচারে সব কিছু আছে, আর ফৌজদারি বিচারেও সব কিছু আছে। আপনার জমি দখল করে নিয়েছে, আপনি ট্রেসপাসিং এ দিচ্ছেন, হুমকি দিতেছে, 506 ধারা কেস করেন, এইগুলো করেন, এইখানে আপনার পত্রিকা আছে। আপনাকে বেটে হলে খাস দখলের মামলা করেন, 7 বছরের খাস দখল বা খাস দখলের মামলা, কিছুই একটা করেন। আপনি ওইগুলো আইন নিয়ে, সাংঘর্ষিক আইন নিয়ে এনে
কথা বলবেন তা হবে না, এটা সাংঘর্ষিক আমার মতে। এই বিষয়ে আমি একটা কথা বলবো যে রিচ বার উইল মেক দি রিচ বেঞ্চ। একটা অভিজ্ঞ বার, আইনের লয়ার, যে আইনে সবসময় চর্চা হয়, ওই বারটা, বার মানে বার এসেছে, এইটা যদি রিচ হয়, উন্নত মানের হয়, তাহলে এই উন্নত মানের বারটা আদালতকে শিক্ষা দিবে। কারণ আদালত ইজ নাথিং বাট এ প্রিজনার অফ ল। আদালত আইনজীবীদের কাছে শুনতেছেন আর আইনের বই দেখতেছেন, তারপর একটা জাজমেন্ট দিতেছেন, রাইট অর রং যাই হোক, একটা রায় দিতেছেন। কিন্তু আইনটা জানে কে? আইনজীবীরাই জানে। আইন, রিচ আইন বার উইল মেক দি বেঞ্চ পারফেক্ট। এটাকে পারফেক্ট করে দিতে হবে। আদালত পারফেক্ট করবার দায়িত্ব নিয়েছে একটি বার। আপনি যদি আদালতে আপনার আইনের কথা উপস্থাপন করতে না পারেন, আইনের কথা যদি উপস্থাপন করতে ব্যর্থ হন, তা আপনার বিরুদ্ধে রায় হবে। আপনি ফ্যাক্টস, ডিফেন্স, এভিডেন্স আর ল সবগুলো মিশ্রণ করে যদি সাবমিশন দেন না, আপনি জিতবেন, অবশ্যই জিতবেন। এটা হলো আমাদের প্রতি নির্দেশ আছে যে আমরা সবসময় যেন আদালতকে সম্মান করি। উই মাস্ট মেনটেন কার্সি টু দি কোর্ট। কার্সিটা মেনটেন করতে হবে, ভদ্রতা দেখাতে হবে। আমরা যদি না দেখাই, আমার মক্কেলগুলো দেখাবে না। সুতরাং আমাকে আদালতের প্রতি কার্সি একটা দেখাতে হবে। আর আদালতকে, আমেরিকার একজন জুরিস্ট বলেছিলেন যে একটা আদালতের গুণাবলী থাকতে হবে তিনটা না চারটা। একটা, হি মাস্ট বি সবার, নম্র হতে হবে। হি মাস্ট হ্যাভ পেশেন্স অফ হিয়ারিং। ওকে শুনানির ধৈর্য ধারণ করতে হবে। একজন আইনজীবী বলতেছে, হ্যাঁ হয়েছে হয়েছে, স্টপ করা যাবে না। হি মাস্ট বি পার্সিয়াল, কোর্টকে হি মাস্ট বি ইমপার্সিয়াল, তাকে ইমপার্সিয়াল হতে হবে, বায়াস যেন না হয়। এইগুলো গুণাবলী একটা কোর্টের থাকতে হবে। যদি না থাকে, আপনারা কমপ্লেন করবেন, আপনারা কোর্ট বাইকাট করে দেন, চুপ করে থাকবেন, তা হবে না। না, তা আপনাদের বিরুদ্ধে ওই জাজ কন্ট্রাক্ট কোর্ট করে দিবে হাইকোর্টে। আমি নবীনদের জন্য একটাই কথা বলবো, হি মাস্ট গো থ্রু দি ল বুকস। তাকে আইন পড়তেই হবে। কারণ চিফ জাস্টিস আমাদের ছিলেন মুস্তফা কামাল ছিলেন, উনি আমাদের লাইব্রেরিতে আসছিলেন, অ্যানুয়াল ইউনিভার্সিটি বাৎসরিক উদযাপন করার জন্য। তো ওই তখন আজিজুল হাসান স্যার ছিলেন, আনোয়ার সাহেব ছিলেন। উনি আনোয়ার সাহেবকে দেখে আনোয়ার ভাই বলতেন, কারণ আনোয়ার সাহেব ডমরের বাড়ি, মুস্তফা কামালের বাড়ি আগে ছিল ইন্ডিয়াতে। মুস্তফা কামাল বলছিল আমাদের আইনজীবীদের সমিতিতে, বলছিলেন যে ভাইয়া, আমি একটা কথা নির্দেশ করে যাচ্ছি, আহ্বান করে যাচ্ছি, নিবেদন করে যাচ্ছি যে আপনার আইন পড়বেন। আইন না পড়লে উকিল হবেন না। এখন নবীনদের জন্য বলতেছে যে আর্লি লাইফ অফ দ্য লয়ার, আর্লি লাইফ অফ দ্য লয়ার ইজ স্ট্রাগল, ইজ এ স্ট্রাগল। স্ট্রাগল করতে হবে, একটু চেষ্টা করতে হবে, চেষ্টা করে আইনগুলো শিখতে হবে। পারবেন নয়, বইগুলো পড়ে বুঝতে পারবেন, ছোটো ছোটো ছুটি বইগুলো পড়ে, আইনের ছুটিগুলো ভেন্ডরগুলো নিয়ে আসতেছে, এগুলো কিনেন, পড়েন, ওখানে দেখেন যে এই ছুটির আইনটাতে কোন বইয়ের নাম দিয়েছে, ওই আইনটা বাইর করেন, ওই বইটা বাইর করেন, দেখেন যে ওই আইনে কী বলতেছে। এইভাবে স্ট্রাগল করতে হবে নবীনদের জন্য। যদি স্ট্রাগল না করে, শুধু জি হ্যাঁ হ্যাঁ, জি হুজুর ঠিক আছে, শুধু এইগুলো যদি করে, তাই আইনজীবী হতে হবে। ওই জন্য আমি বললাম, অল অ্যাডভোকেটস আর নট লয়ার, বাট অল লয়ার্স আর অ্যাডভোকেট। একটা আমার এইটার সুযোগ ছিল না বা নাই, তবুও যদি আমি সুযোগ করে নিতাম, তা আমি দুইটাকে সমানভাবে চালাম। নতুন আইনজীবীদের কথা বলবো, দে মাস্ট গো থ্রু এভিডেন্স অ্যাক্ট, দে মাস্ট গো থ্রু লিমিটেশন অ্যাক্ট। এইগুলোতে পড়তেই হবে। পড়ে এনে ওনারা যখন এভিডেন্স অ্যাক্ট, যেমন এভিডেন্স অ্যাক্ট ওদের তিন ধারা, তিন ধারাতে কি
আমি একটা অফেন্সের একটা ঘটনা আছে, ওটা ভিডিও করে রাখছি। আদালতে সাক্ষী দিতে গেলে বিভিন্ন ধরনের সাক্ষী আছে, কেউ হ্যাঁ বলতে, কেউ না বলতে, বিভ্রান্তি করে। তুমি ভিডিও দেখাই দিল যে স্যার এই ভিডিও কেসেটটা দিয়ে দিল, আপনি দেখেন পরিচিত ঘটনা যেদিন সেটাও তারিখ লেখা আছে, আর কি হচ্ছিল সেই ফটোগুলো আছে, এটা দেখেন। তো বলতে যে ভিডিও ক্যাসেট ইজ এন এভিডেন্স, ইজ এ ডকুমেন্টারি এভিডেন্স টু প্রুভ দি কেস অফ দি প্রসিকিউশন অর ডিফেন্স। ভিডিও কোন ধারায় আছে এভিডেন্সের? তিন ধারায় আছে, তিন ধারায় আছে। যে এতগুলো ডাইরেক্ট এভিডেন্স হচ্ছে, তারপরও প্রাধান্য পাচ্ছে ওই ফটো শেষ করে কি নাম, এই ভিডিও কেসের প্রাধান্য। ঘটনাটা আমি ফটো করে নিয়েছি, পুরো ঘটনার ফটো করে নিয়েছি। সুতরাং ওই ঘটনাটা তো ভিডিও কেসের একটা টেকনোলজি না, এই সম্বন্ধে তিন ধারাটা মনে রাখতে হবে। আমার নূতনদের নূতনদের সম্বন্ধে আমার বলার আছে কিছু, যে নূতনদের লাইফটাই শুরু হচ্ছে স্ট্রাগল। একে যুদ্ধ করতে হবে, কার সাথে? আইনের সাথে যুদ্ধ করতে হবে। আইন পড়তে হবে, ওকে আইনের সাবমিশন দিতে হবে, কাজটা বলতেই হবে, কিন্তু আইন পড়তে হবে এবং আইনের সাজেশন হবে। আমার অপরচুনিটি হলো যে ওদের সিনিয়রদের সহযোগিতা চাইতে হবে, আর আইন পড়তে হবে ওদের। এইটাই প্রাইমারি ডিউটি হলো আইন পড়া। আইন পড়ে ওই আইনটার ব্যাখ্যা যদি না করতে পারে, সিনিয়রদের সহযোগিতা নিতে। সিনিয়ররা যা বলবে